সিরিয়ার বাশার আল আসাদ আমলের নিরাপত্তা বাহিনী বিলুপ্ত ও কারাগার বন্ধের ঘোষণা দিয়েছে বিদ্রোহী বাহিনীর প্রধান আবু মাহমদ আল জোলানি। একই সঙ্গে নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে জোলানি বলেন, পূর্ববর্তী শাসনের নিরাপত্তা বাহিনী শিগগিরই বিলুপ্ত ও কুখ্যাত কারাগারগুলো বন্ধ করা হবে। তিনি আরও বলেন, নির্যাতন বা হত্যার সঙ্গে জড়িতদের কোনো ক্ষমা নেই। তাদের সিরিয়ার ভেতর খুঁজে বের করা হবে। যারা পালিয়ে গেছে তাদের হস্তান্তরের জন্য অন্যান্য দেশগুলোর কাছে আহ্বান জানাবেন জোলানি। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আসাদের বন্দিশালায় অন্তত 60,000 মানুষ নির্যাতন বা হত্যার শিকার হয়েছেন। স্বজনদের সন্ধানে কারাগারগুলোতে ছুটে যাচ্ছেন সিরীয়রা। কেউ কেউ জীবিত মুক্তি পেয়েছেন, কেউ মৃত হিসেবে শনাক্ত হয়েছেন। আরও বহু বন্দী নিখোঁজ রয়েছে। এদিকে সিরিয়ার কারাগারে বন্দী ও নির্যাতনের শিকার এক মার্কিনীর সন্ধান পাওয়া গেছে। তিনি পায়ে হেঁটে সিরিয়ায় ঢুকেছিলেন। গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 36 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে মধ্য গাজা নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় 20 জন নিহত হয়। এছাড়া রাফা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় 13 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 44,835 জন নিহত হলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর এই হামলায় আরও অন্তত 1,06,356 ফিলিস্তিনি এখন পর্যন্ত আহত হয়েছে। এছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ ধারণা করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। অগ্নিকাণ্ডে নিহত 7 জনের মধ্যে 3 জন পুরুষ ও 3 জন নারী ও এক শিশু রয়েছে। আর এই ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অচেতন অবস্থায় 6 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া হাসপাতাল থেকে 30 রোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় দমকল বাহিনী। ভারতের উপাসনাস্থল আইনের কয়েকটি ধারায় বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, উপাসনালয় স্থানগুলো নিয়ে আপাতত নতুন কোনো মামলা করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট বলছে, যতদিন আইনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা সব আবেদনের শুনানি চলবে, ততদিন নতুন কোনো মামলা করা উচিত হবে না। পাশাপাশি নিম্ন আদালতগুলোকে উপাসনাস্থলের অবস্থান নিয়ে কোনো রায় কিংবা নির্দেশ দিতেও নিষেধ করেছে সুপ্রিম কোর্ট। বাবরি মসজিদ রাম মন্দির বিতর্ক চলাকালীন 1991 সালে উপাসনা স্থল আইনটি পাশ করা হয়। এই আইন অনুযায়ী 15 আগস্ট 1947 সাল থেকে যে সম্প্রদায়ের উপাসনা স্থল যে অবস্থায় ছিল তার চরিত্র বদল করা যাবে না। বাবরি মসজিদকে অবশ্যই এই আইনের আওতায় বাইরে রাখা হয়েছিল। নতুন তোশখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ইসলামাবাদের একটি আদালত। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে স্থাপিত এই আদালতের বিচারক শাহরুখ আর জুমান্থ এ অভিযোগ গঠন করেন। এ মামলায় বর্তমানে ইমরান ও বুশরা জামিনে রয়েছেন, তবে অন্য মামলায় আদিয়ালা কারাগারে রয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। নতুন তোশখানা মামলাটি অলঙ্কার সেট মামলা নামেও পরিচিত। রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ ও বিক্রির ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় সাবেক এই প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডির বিরুদ্ধে। এর আগে তোশখানা সংক্রান্ত আরেকটি মামলায় সাধারণ নির্বাচনের কয়েকদিন আগে চলতি বছরের 31 জানুয়ারি ইসলামাবাদের NAB আদালত ইমরান ও বুশরাকে 14 বছরের কারাদণ্ড দেয়। পরে 1 এপ্রিল তাদের এই সাজা স্থগিত করিয়ে দেয় ইসলামাবাদ হাইকোর্ট। অহিংস অপরাধে দোষী সাব্যস্ত 39 মার্কিন নাগরিককে প্রেসিডেন্সিয়াল ক্ষমা বা সাজা মওকুফ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে প্রায় 1,500 অপরাধীর সাজা কমিয়েছেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউস বিবৃতিতে একে একদিনের সর্বোচ্চ ক্ষমার রেকর্ড হিসেবে বর্ণনা করেছে।
একদিনে এমন নজির যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের জন্য এটিই প্রথম। তবে এতে জড়িতদের নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বাইডেন বলেন, ক্ষমা পাওয়া ব্যক্তিরা দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য। অনেকের আবার অহিংস দোষী সাব্যস্ত হওয়ার মধ্যে মাদক অপরাধ অন্তর্ভুক্ত ছিল। তিনি মনে করেন কারো কারো ক্ষেত্রে মাত্রাতিরিক্ত সাজাও দেওয়া হয়েছে, যা অনুচিত। এজন্য তাদের ক্ষমা কমানো হয়েছে। সামনের দিনগুলোতে এমন আরও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বাইডেন। ক্ষমা পাওয়াদের বড় অংশকে করোনা মহামারী চলাকালীন গৃহবন্দী করে রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সংবিধান বলছে, অভিশংসনের ক্ষেত্র ব্যতীত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা ও ছাড় দেওয়ার ব্যাপক ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের। আবারও একবার খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রচ্ছদের জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ম্যাগাজিনটি পারসন অব দ্য ইয়ার হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করে। এদিন ওয়াল স্ট্রিট, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী ঘণ্টা বাজানোর মাধ্যমে এই উপলক্ষ উদযাপন করেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে ৭৮ বছর বয়সী ট্রাম্পকে এবার দ্বিতীয়বারের মতো পারসন অব দ্য ইয়ার করা হলো। এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো তাকে এই খেতাব দেওয়া হয়। এবছর প্রতিদ্বন্দ্বীদের সংক্ষিপ্ত তালিকা আগেই প্রকাশ করে টাইম ম্যাগাজিন। এদিন আনুষ্ঠানিক প্রচ্ছদ প্রকাশ পেয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সুবাদে ২০২৪ সালে বছর জুড়ে আলোচনায় ছিলেন ব্যবসায়ী থেকে রাজনৈতিক বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণাকালে দুইবার হত্যাযজ্ঞেরও শিকার হয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিতাড়নের সর্বোচ্চ প্রচেষ্টায় সেনাবাহিনীকে কাজে লাগানোর অঙ্গীকার করেছেন। টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশের আইনের সর্বোচ্চ সীমা পর্যন্ত তিনি সেনাবাহিনীকে কাজে লাগাবেন। ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসনকে দেশের প্রতি আক্রমণ হিসেবে দেখছেন তিনি। এ বিষয়ে ন্যাশনাল গার্ড ব্যবহার এবং দেশের আইন অনুযায়ী যতদূর সম্ভব এগোনোর কথা জানান তিনি। ট্রাম্প আরও বলেন, তার ৪ বছরের মেয়াদে সব অবৈধ অভিবাসীকে বিতাড়নের পরিকল্পনা রয়েছে। এছাড়া এদিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ায় যে হামলার ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ পাগলামি। তারা শুধু যুদ্ধের উত্তেজনা বাড়াচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণপত্রটি নভেম্বরের শুরুর দিকে পাঠিয়েছে ওয়াশিংটন। এরপর চীনা নেতা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা তা স্পষ্ট নয়। এ বিষয়ে ওয়াশিংটন চীনা দূতাবাসও মন্তব্য করেনি। সম্প্রতি এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে। এরই মধ্যে দুই নেতার যোগাযোগও হয়েছে। তবে নির্বাচনী প্রচারে বেইজিং মাদক ফ্যান্টানিলের পাচার বন্ধে পদক্ষেপ না নিলে চীনা পণ্যের উপর অতিরিক্ত ১০ থেকে ৬০% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এমনকি চীনকে মোকাবেলায় তার প্রশাসনে নিয়োগ দেওয়া হচ্ছে বিশেষ কর্মকর্তাদেরও। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের কোনো নেতার পক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার ঘটনা নজিরবিহীন হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর পরিচালক ক্রিস্টোফার রে। বুধবার সংস্থাটির একটি অভ্যন্তরীণ বৈঠকে কথা জানান তিনি। ক্রিস্টোফার বলেন, কয়েক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে এই পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই জানুয়ারিতে বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে পদ থেকে সরে দাঁড়াবেন। এটি এই সংস্থা এবং নিজের জন্য সঠিক সিদ্ধান্ত, কারণ এই প্রতিষ্ঠানে কাজ করতে গেলে মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। এর আগে দায়িত্ব নেওয়ার সময় এফবিআই পরিচালককে বরখাস্তের ইঙ্গিত দিলেও ট্রাম্পকে সেই সুযোগ দেননি ক্রিস্টোফার। ২০১৭ সালে ১০ বছরের জন্য ক্রিস্টোফারের নিয়োগও ট্রাম্পের হাতেই রয়েছে। তবে বাইডেন প্রশাসনে ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন মামলায় সংস্থাটির তদন্তে রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়েন ক্রিস্টোফার। ইউক্রেনের জন্য অস্ত্র সহায়তার আরও একটি প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন $50 কোটি মূল্যের এই প্যাকেজটি ঘোষণা করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ব্লিংকেন জানান, এই প্যাকেজটির মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, হিমার্স ও হাই স্পিড অ্যান্টি রেডিয়েশন মিসাইলের জন্য গোলাবারুদ।
এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র এই প্রশাসনের শেষ অবধি ইউক্রেনের জন্য অতিরিক্ত প্যাকেজ প্রদান অব্যাহত রাখবে। এছাড়া ইউক্রেনকে $12.50 কোটি মূল্যের ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, মাইন ও অন্যান্য অস্ত্রও পাঠাবে বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে ইউক্রেনের করা সবশেষ হামলার কড়া প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়া বলছে, আজব সাগরের একটি সামরিক বিমান ঘাঁটিতে 6টি যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, পশ্চিমা দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা করায় উত্তর দেওয়া হবে না, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে রাশিয়া ঠিক কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা এখনও স্পষ্ট নয়। এর আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, রাশিয়া আগামী দিনে ইউক্রেনের উপর আরও একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে, তবে ওরেশনিক অস্ত্র যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করে না বলে জানিয়েছে ওয়াশিংটন। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।